আসসালামু আলাইকুম। সেটের পার্ট 3 ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আমি প্রথমে আজকে যেটা পড়াবো টাইপ 5, এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। টাইপ 5 সুপার ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, সুপার ইম্পর্টেন্ট। এখান থেকেই 45 প্রিলিতে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবাই টাইপ 5টা খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা যদি আমার সেটের অপারেশন মানে টাইপ 1-এর ক্লাসটা করে থাকেন তাহলে আপনি টাইপ 5 অলরেডি আপনার শেষ। তারপর আমি পুরো বিষয়টা আরেকবার বুঝাচ্ছি। প্রথমে আসেন টাইপ 5-এর এক্সাম্পল নাম্বার 2 কি বলছে। a is equals to x belongs to n যেন 7 less than equal x less than 11। এখানে একটা x belongs to n টা লিখে নেন। আর b is equals to দেওয়া আছে x belongs to n যেন x মৌলিক সংখ্যা লেস দ্যান 15। তারপর আপনারা যে কোনো কিছু বাইর করতে বলতে পারে। আচ্ছা, বিষয়টা একটু সবাই আমরা বুঝি। বলছে a is equals to x belongs to n, মানে x হচ্ছে আমার এমন একটা স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা। আপনারা বলছে a সমান সমান x belongs to n, মানে x হচ্ছে আমার এমন একটা স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? যা 7-এর সমান অথবা 7 থেকে বড়। 7 লেস দ্যান ইকুয়াল, আমরা নেক্সট ক্লাসেই অসমতা পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাব। 7 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 11। এটা মানে হচ্ছে এক্স এর মান 7-এর সমান অথবা 7 থেকে বড়। এক্স এর মান 7-এর সমান অথবা 7 থেকে বড়। তাহলে 7-এর সমান অথবা 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 7, 8, 9, 10, 11, 12 এরকম করে চলতে থাকবে। কিন্তু এখানে বলে দিছি কি 7 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 11। এটা মানে হচ্ছে এক্স এর মান 7-এর সমান অথবা 7 থেকে বড়। তাহলে 7-এর সমান অথবা 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কি 7, 8, 9 এরকম করে চলতে থাকবে। কিন্তু বলে দিছি কি এক্স এর মান 7-এর সমান অথবা 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। তাহলে 7-এর সমান অথবা 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট, এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 7, 8, 9, 10। সবাই কি আমার কথা বুঝছেন? এইটার আরো বিস্তারিত খুব সুন্দর করে আলোচনা আমরা সেটের পার্ট 1 ক্লাসে করেছি, সেটের অপারেশন। সবাই যারা পার্ট 1 ক্লাসটা করেন নাই সেটের, অবশ্যই পার্ট 1 করবেন। কারণ আপনাকে 7 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 11 এরকম দিতে পারে, 7 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 11 দিতে পারে, 7 লেস দেন এক্স লেস দেন 11 দিতে পারে, 7 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11 দিতে পারে। চারটার ক্ষেত্রে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন ঘটনা ঘটবে। এগুলো সবকিছু আমি পার্ট 1 ক্লাসে আলোচনা করে দিছি। তাহলে আমরা এ পাইলাম কি 7, 8, 9, 10। আচ্ছা, বি বলছে কি
এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা, কেমন স্বাভাবিক সংখ্যা, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু 15 থেকে ছোট। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো কি দিয়ে শুরু হয়? 2, 3, 5, 7, 11, 13, 17 এরকম করে চলতে থাকবে। কিন্তু আমরা বলে দিচ্ছে কি এক্স হচ্ছে আমার এমন একটা মৌলিক সংখ্যা যেটা 15 থেকে ছোট। তাহলে 15 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7, 11, 13। এখন আপনারা বাইর করতে কি বলছে? এ ইন্টারসেকশন বি বাইর করতে বলছে, বা এ বাদ বি বাইর করতে বলছে, যাই বাইর করতে বলুক না কেন, আমরা তো সেটের অপারেশন পারি। এ ইন্টারসেকশন বি বাইর করতে বলছে, তাহলে এখানে কমন উপাদান আছে কে? শুধুমাত্র 7। তার মানে এ ইন্টারসেকশন বি কি? 7। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমাদের গল্পটা হচ্ছে এই ধরনের কোশ্চেনে পরীক্ষা আসে 45 পিলিতে টাইপ 5 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা যেটা শিখলাম, এর মান এখান থেকে 7, 8, 9, 10 বের করলাম, বির মান এখান থেকে 2, 3, 5, 7, 11, 13 বের করলাম। আমরা পরবর্তী ক্লাসে অসমতা পড়বো ভবিষ্যতে, মানে সেটের পরে। তার মানে তখন আমরা এগুলো আরো বিস্তারিত শিখবো। আর এগুলো এরকম একাধিক ফরম্যাটে আসতে পারে। এই ফরম্যাটগুলো আসলে কিভাবে কি হয়, এটা যারা শিখতে আগ্রহী তারা পার্ট 1 ক্লাসটা করবেন, সেটের অপারেশন যারা করেন নাই, আর যারা করছেন তারা তো খুব ইজিলি আজকে বুঝবেন পড়া সেটের অপারেশন। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো, টাইপ 5টা ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রশ্ন টাইপ 5 থেকে ইনশাল্লাহ আসার চান্স সবচেয়ে বেশি। মৌলিক সংখ্যা সম্পর্কে যাদের কম ধারণা আছে তারা আমার মৌলিক সংখ্যার ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন। আচ্ছা, এক্সাম্পল 2 ডান, গুড। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যাদের একটু বেসিক উইকনেস আছে তাদের প্রতি সাজেশন একটাই, সেটের পার্ট 1 ক্লাসটা করবেন, তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আমি আবারও বলতেছি, এখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, 2 পারছি তাই তো। এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, বলছে সি ইকুয়ালস টু এক্স, জানো এক্স হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এক্স হচ্ছে কি? একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা কন্ডিশন দিছে কি, এক্স স্কোয়ার লেস দেন 18। সবাই খুব মনোযোগ সহকারে এটা দেখেন, এটা নিয়ে আমরা এখন অনেকগুলো ম্যাথ করব। এক্স স্কোয়ার লেস দেন 18, এটার আপনি কি লিখতে পারেন? এক্স স্কোয়ার লেস দেন 18। আচ্ছা, আমরা জানি কি এক্স স্কোয়ার, আচ্ছা এইটারে আপনি যদি 4 স্কোয়ার লিখতেন, 4 স্কোয়ার মানে কি 16, কিন্তু এখানে আছে কি 18। তাহলে আমরা জানি কি এক্স স্কোয়ারে 16-র জায়গায় আমরা কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ার সমান 25, এটাকে কি লিখতে পারি? 5 স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ার সমান 36, এখানে কি লিখতে পারি? 6 স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান 16, এটা মানে হচ্ছে 4 স্কোয়ার। এক্স স্কোয়ার সমান 25, এটা মানে কি 5 স্কোয়ার। এক্স স্কোয়ার সমান 36, এটা মানে হচ্ছে কি 6 স্কোয়ার। তাহলে 16 থেকে 25-এর ভিতর যদি কোনো মান থাকে, 16 থেকে 25-এর ভিতর, এটাকে কি আমরা এরকম বলতে পারি না? এক্স স্কোয়ার লেস দেন 18 কি 4 পয়েন্ট সামথিং। এই সামথিংটা আমি জানি না, 4.1ই ধরলাম, কোনো সমস্যা নাই, 4.1 ধরবেন। এই যে 18 মানে এক্স্যাক্টলি আমি তো জানি না, আমরা এই 18-র পরিবর্তে কি লিখবো? এক্স স্কোয়ার লেস দেন 4.1 হোল স্কোয়ার। এটা যে এক্স্যাক্ট 4.1 বিষয়টা কিন্তু তা না, কিন্তু আমরা বুঝতেছি কি এক্স স্কোয়ার 16-র জায়গায় আমি লিখতে পারি 4 স্কোয়ার, 25-এর জায়গায় লিখতে পারি 5 স্কোয়ার।
তাহলে 18 মানে কি 4 আর 5 মাঝখানে, তাহলে আমি ধরে নিলাম 18 মানে কি 4.1 স্কোয়ার। তাহলে সবাইকে আমার কথা বুঝছেন, যখনই এরকম কোন ডিজিট থাকবে যেটা হচ্ছে আপনার বর্গমূল করলে সরাসরি আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি না, মানে 4 5 6 7 এরকম পাচ্ছি না, তখন আমরা এরকম সামথিংটা ফ্র্যাকশন ধরে নেব। এটা অলওয়েজ 0.1 ধরেন, কোনো সমস্যা নাই। তাহলে এক্স স্কোয়ার লেস দ্যান 4.1 স্কোয়ার, এখন উভয় পক্ষের বর্গমূল করলে কি এক্স লেস দ্যান 4.1, তার মানে কি এক্স এর মান 4 এর থেকে ছোট, এক্স এর মান 4 থেকে ছোট। আচ্ছা, তাহলে বলছে কি এক্স হচ্ছে আবার একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স এর মান যদি 4 থেকে ছোট হয়, সরি এক্স এর মান কিন্তু 4 থেকে ছোট না, 4.1 থেকে ছোট। সবাই বিষয়টা বুঝেন, এক্স স্কোয়ার লেস দেন আমি 4.1 হোল স্কোয়ার লিখছি, যে এক্স স্কোয়ার লেস দেন 18, এটার জায়গায় আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার লেস দেন 4.1 হোল স্কোয়ার। তাহলে এক্স লেস দেন কত 4.1, তার মানে এক্স এর মান 4.1 এর থেকে ছোট, তাহলে 4.1 এর থেকে ছোট আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি, 4.1 এর থেকে ছোট আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি হইতে পারে, 1 2 3 4 সবগুলোর সাথে মাইনাস। সবাই একটু বিষয়টা বোঝেন, এক্স লেস দেন 4.1, এক্স এর মান 4.1 এর থেকে ছোট, তাহলে এক্স এর মান 4.1 এর থেকে ছোট এরকম আমার পূর্ণ সংখ্যাগুলো কি কি ধরে 1 2 3 4, যেহেতু আমার বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে সবগুলো হচ্ছে মাইনাস। কেন মাইনাস, আপনি যদি -1 নেন, -1 স্কোয়ার করলে আসে কত 1, এটা 18 থেকে ছোট। আপনি যদি এক্স এর মান -2 নেন আসে কত 4, এটাও 18 থেকে ছোট। আপনি যদি এক্স এর মান -3 নেন আসে কত 9, এটাও কি 18 থেকে ছোট। আপনি যদি -4 স্কোয়ার নেন তার মানে কি 16, এটাও কি 18 থেকে ছোট। তার মানে আমার যখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছে, আমি এক্স এর মান পাইছি কত 4.1, তার মানে এক্স এর মান কি 4.1 এর থেকে ছোট, তাহলে 4.1 এর থেকে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কে কে, 4.1 থেকে ছোট। তাহলে 4.1 থেকে ছোট মানগুলো একটু লিখি, পূর্ণ সংখ্যা সাইড 3 2 1 0 -1 -2 -3 -4, তাই না। এখন আমার যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে এগুলো তো নেওয়া যাবে না, নিতে হবে কি এগুলা। এখন যে কোনো একজন প্রশ্ন করতেন ভাই -5 কি নেওয়া যাবে, নেওয়া যাবে না। কেন, -5 রে স্কোয়ার করলে আসে 25, 25 কি 18 থেকে ছোট, 25 তো 18 থেকে ছোট না। তার মানে এই অঙ্কটার পাশে একটু বি কেয়ারফুল লেখেন, এরকম ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি দেয় তখন আপনার গল্পটা কি, গল্পটা হচ্ছে আমি পাইছি কি এক্স এর মান 4.1 এর থেকে ছোট, তাহলে 4.1 থেকে ছোট আমার পূর্ণ সংখ্যাগুলো কি কি 4 3 2 1 0 -1 -2 -3 -4 লেখলেন -5। আচ্ছা, এগুলো তো হবেই না যেহেতু ঋণাত্মক বলছে, তার মানে এখান থেকে মান হবে। এখন বইলা দিছে কি আবার এক্স স্কোয়ারের মান, মানে এই এক্স এর যদি আপনি স্কোয়ার করেন সেটা 18 থেকে ছোট হইতে হবে, তার মানে কি এই সাইডটা মান নেওয়া যাবে। তাহলে অ্যান্সার কি -1 -2 -3 -4। এগুলো হচ্ছে পিওর বেসিক। সবাই যদি বুঝে থাকেন আমি আরো কয়েকটা ম্যাথ করাবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আজকে সারাদিন আমি এগুলোই পড়াবো, সুতরাং সমস্যা নাই। যারা মোটামুটি বুঝছেন তারাও ভয় পাওয়ার কিছু নাই, যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান, আর যারা ফুল বুঝছেন তারা লেখেন এফ ডান। আমি এরকম আরো ম্যাথ করাবো, আজকে সারা ক্লাসে এগুলোই পড়াবো, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। এইটা যদি কমও বুঝে থাকেন আরো ম্যাথ করাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবেন। যারা মিডিয়াম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি আজকে সারা ক্লাসে এগুলোই পড়াবো, সুতরাং ক্লিয়ার ইনশাল্লাহ হবে না। ভাইয়া এই যে 4.1 বা 4.5 না, বিষয়টা হচ্ছে আপনার 16 থেকে 25-এর মাঝখানের মান। এই 18 মানে 4 পয়েন্ট আসলে কত এটা তো আপনি জানেন না, আপনি 4.1 না লিখে 4.5 লেখেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ আপনি তো 4.5 এর পরবর্তী মানে আগের পূর্ণ সংখ্যা লিখলে তো 4ই লিখতে হবে, তাহলে আপনি 4.5 লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাদের এফ ডান হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের এম ডান হয়েছে সমস্যা নেই। আরো কয়েকটা আমরা ম্যাথ দেখি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 6, সবাই একটু মনোযোগ সহকারে দেখি। আজকে আমি এগুলোই পড়াবো, সুতরাং কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় থাকেন। আর প্রশ্ন তো এখান থেকে হবে, হওয়ার চান্সই বেশি। আসেন এবার আসেন এক্সাম্পল নাম্বার 6 কি বলছে, a = x যেন
এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার লেস দেন 36। বি বলছে এক্স যেন এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 36। আর সি বলছে আচ্ছা সবাই একটু বিষয়টা বোঝেন। আপনারা এক নম্বর বলছে কি এ সমান সমান কি এক্স যেন এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা যা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন 36, মানে যার বর্গ 36 এর থেকে ছোট। যখনই আপনাকে এই ধরনের কোনো সম্পর্ক দিবে আপনার কাজ হচ্ছে এটারে এক্স এ নিয়ে যাওয়া। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 36 এটারে কি লেখা যায় এক্স স্কোয়ার লেস দেন 36 মানে তো 6 স্কোয়ার। তাহলে এই জায়গায় আর আমার পয়েন্ট লেখা লাগতো না, কিন্তু 36-এর জায়গায় যদি 38 থাকতো আপনি মন সাইডে 6.5 স্কোয়ার লেখেন, কোনো সমস্যা নাই। 6.5 স্কোয়ার 6.1 স্কোয়ার একই গল্প, কথা বুঝছেন? বোঝার জন্য আপনি প্রথমে 6.5 স্কোয়ার লিখতে পারেন। তাহলে 36 মানে কি 6 স্কোয়ার। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে কি এক্স এর মান 6 এর থেকে ছোট। তাহলে এক্স এর মান কি 6 এর থেকে ছোট। কেমন মান? এক্স হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স এর মান 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5। সবাইকে আমার কথা বুঝছেন? যারা কম বুঝছেন তাদের গল্প একটাই, তারা পার্ট 1 করেন নাই। পার্ট 1 এগুলো আমি খুব সময় নিয়ে বুঝাইছি, এই কারণে আমি বারবার বলছি পার্ট 1 ক্লাসটা করতে। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 36, আমার গল্পকে এই ধরনের কোনো ম্যাথ দিলে আমাকে এরকম এক্স লেস দেন বানিয়ে নিতে হবে। তাহলে কি এক্স এর মান 6 থেকে ছোট, তাহলে এক্স এর মান 6 থেকে ছোট। তাহলে এক্স হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা, কেমন স্বাভাবিক সংখ্যা? যেটার মান 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5 পাইলাম। এবার আসেন বি, এক্স যেন এক্স একটা মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 36। তাহলে এক্স স্কোয়ার লেস দেন 36, এই জায়গায় এক্স স্কোয়ার লেস দেন 36 না দিয়ে কিন্তু এক্স স্কোয়ার লেস দেন 49 দিতে পারতো। যদি এক্স স্কোয়ার লেস দেন 49 দিত তখন হয়তো কি এক্স স্কোয়ার লেস দেন 7 স্কোয়ার, তার মানে কি এক্স লেস দেন 7, তার মানে 7 থেকে ছোট। 7 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি 2 3 5, কথা কি বুঝতে পারছি? এখানে বলছে কি এক্স স্কোয়ার লেস দেন 36, তার মানে কি এক্স এমন একটা মৌলিক সংখ্যা যার মান 6 থেকে ছোট। তাহলে 6 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি 2 3 5। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা সিতে বলছে কি এক্স যেন এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান 4। আমি বলছি কি যখনই এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 দেওয়া থাকবে, এক্স স্কোয়ার থাকুক এক্স কিউব থাকুক এক্স টু দি পাওয়ার 4 থাকুক, আপনাকে এটা এক্স বানিয়ে নিতে হবে। যেমন এক্স স্কোয়ার লেস দেন যখন 36 দিছে আমি কি করছি এটারে এক্স লেস দেন 6 বানিয়ে নিছি। যখন এক্স স্কোয়ার লেস দেন 18 দিছে এটারে আমি এক্স লেস দেন 4.5 বানিয়ে নিছি। সবাই কি বুঝছেন? তাহলে এক্স স্কোয়ার সমান 4 দেওয়া আছে, এটা কি লেখা যায় এক্স স্কোয়ার সমান কি 2 স্কোয়ার, তাহলে বা এক্স সমান 2, কথা কি বুঝতে পারছি? তাহলে এক্স হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স একটা মৌলিক সংখ্যা এবং কন্ডিশন কি এক্স এর মান 2 এর সমান হতে হবে। তাহলে এইরকম একটা মৌলিক সংখ্যা কি 2 এর সমান, শুধু 2। এক্স একটা মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান 4, এক্স একটা মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান 4। আমি বলছি কি যখন এরকম এক্স স্কোয়ার থাকবে আমার গল্প হচ্ছে এটা সমান এক্স বানিয়ে নেওয়া। তাহলে বলছে এক্স একটা মৌলিক সংখ্যা যেটা 2 এর সমান, তাহলে 2 এর সমান এরকম মৌলিক সংখ্যা আছে কি শুধু 2, কথা কি বুঝতে পারছি? যদি এই জায়গায় কোনো কারণে এক্স স্কোয়ার সমান 16 দিত তখন হয়তো কি এক্স স্কোয়ার সমান 16, দ্যাট মিনস এক্স সমান 4। তাহলে এক্স একটা মৌলিক সংখ্যা যা হচ্ছে 4 এর সমান, 4 এর সমান কোনো মৌলিক সংখ্যা কি আমরা জানি না, তখন কিন্তু এটা ফাঁকা সেট হতো। তাহলে সবাইকে এবিসি বুঝছেন? সবাইকে এবিসি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 6 ডান। এইবার আপনারা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দিছে না কি বের করতে বসে, ওটা তো আপনি নর্মালি অপারেশনে পারবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আমার গল্প হচ্ছে কি যেরকম সম্পর্কিত একটা করা এটাকে এক্স এ নিয়ে যাওয়া, নেয়ার পর গল্পটা ক্লিয়ার করা। যারা মৌলিক সংখ্যা কম বোঝেন তারা হচ্ছে আমার মৌলিক সংখ্যার উপর যখন আমি একটা ক্লাস নেব তখন এটা বিস্তারিত হবে না, অথবা আমি এটা মৌলিক সংখ্যার উপর রেকর্ড ক্লাসও দিতে পারি আমার 44 প্লিন নেয়া, ওইটা করলে মৌলিক সংখ্যা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। দেখি এটা কি করা যায়। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 6 ডান। আমি আরো এই ধরনের ম্যাথ করাবো, সুতরাং যারা মোটামুটি বুঝতেছেন ওরিড হয়েন না, আরো কয়েকটা ম্যাথ করেন ক্লিয়ার হয়ে যাবেন।
টাইপ 1-এর 18 নম্বর ম্যাথটা আমি আগামী লাস্ট ক্লাসে বলে দেবো। টাইপ 1-এর 18 নম্বর ম্যাথটা আমি আগামী ক্লাসে বলে দেবো। এমডি খোকন, টাইপ 1-এর 18 নম্বর ম্যাথটা আমি আগামী ক্লাসে আলোচনা করবো, কারণ আগামী ক্লাসে আমাদের খুব অল্প কিছু জিনিস আলোচনা থাকবে। সেদিন সেটে কারো কোনো সমস্যা থাকলে সেটাও আমি আলোচনা করে দেবো। বেঞ্চিত্র আলাদা, বেঞ্চিত্র আলাদা, লেকচার শিট আলাদা, ক্লাস। আচ্ছা, যে বি কম বুঝছেন একটু ওয়েট করেন, আমি এই ধরনের ম্যাথ আরো করাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত বুঝলাম। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 8 নম্বরটা দেখলে আমরা হচ্ছে টাইপ 7-এর অনেক কিছু শিখে ফেলবো। 8 নম্বর এক্সাম্পলটা সবাই মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি টাইপ 7-এর অনেক কিছু পারবেন। আচ্ছা, এটা বের করতে বলছে। ভাই যদি কোশ্চেনটা আপাতত ভুলে যান, মনে করেন কোশ্চেনটা যদি এরকম দিত, এ সমান সমান এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 8। যদি কোশ্চেনটা এরকম দিত এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 8, আপনার আমি কি শিখেছিলাম? যখনই এরকম কোনো সম্পর্ক দিবে, আমার গল্প খুব সোজা। কি গল্প? আমি এটাকে এক্সে কনভার্ট করে নেব। আমি এইটার হচ্ছে এক্স্যাক্ট কোনো ভ্যালু বের করতে পারি না, তাহলে 8 মানে কত? 2.5 স্কোয়ার। আচ্ছা, এই যে 2.5 হবে বিষয়টা তা না, আপনি একটা পয়েন্টের পর একটা যে কোনো কিছু লিখলেই হলো। তাহলে বর্গমূল করলে কি এক্স গ্রেটার দেন 2.5, তার মানে এক্স এর মান 2.5-এর থেকে বড়। কেমন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মান 2.5-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হইতে পারে? 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমার এই 1 নম্বর কন্ডিশন থেকে যদি কোশ্চেনটা শুধু এরকম দিত এক্স স্কোয়ার গ্রেটার দেন 8, বিষয়টা বুঝেন। যদি এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 দিত, মাইন্ডেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 দিত, এক্স কি একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমার এখানে আমি পাচ্ছি কি এক্স এর মান 2.5-এর থেকে বড়। তাহলে 2.5-এর থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 2.5-এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3। আর 2 কিন্তু নেওয়া যাবে না। কেন? 2 হচ্ছে 2.5-এর আগে স্বাভাবিক সংখ্যা। আপনার দ্বারা চাইছে এক্স এর মান 2.5-এর থেকে বড়, যেহেতু এক্স এর মান 2.5-এর থেকে বড়, তার মানে 2.5-এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত? 3। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি হইতে পারে? 3, 4, 5, 6 এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম দিত এক্স কিউব লেস দেন 30, তখন আমি কি শিখেছি? আমার গল্প খুব সোজা। গল্প হচ্ছে কি এক্স কিউব 30 মানে কি 3.5 হোল কিউব। আমরা জানি কি 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে 30 মানে আমরা লিখে নিলাম কি 3.5 হোল কিউব। তাহলে উভয় পক্ষের ঘনমূল করলে কি এক্স লেস দেন 3.5, তার মানে কি এক্স এর মান 3.5-এর থেকে ছোট। এক্স এর মান 3.5-এর থেকে ছোট, তাহলে 3.5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1, 2, 3। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি দিয়ে? 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে, তাই না? আচ্ছা, এখন বলছে কি এক্স কিউব লেস দেন 30, মানে কি এক্স কিউবের মান 30-এর থেকে ছোট। আমি বলছি কি যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে, আমার গল্প খুব ইজি। কি গল্প? আমি এইটারে এক্সে নিয়ে নেব। যখনই আমরা জানি কি 3 কিউব মানে 27, তাহলে দেওয়া আছে 30, তাহলে 30 মানে আমরা কি লিখবো? 3.5 হোল কিউব। তাহলে উভয় পক্ষের ঘনমূল করলে কি এক্স লেস দেন 3.5, তার মানে কি এক্স এর মান 3.5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মান যদি 3.5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হয়, এক্স এর মান যদি 3.5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এক্স এর মান 3.5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা মানে কি
3, 2, 1। আচ্ছা, তাহলে প্রশ্নটা যদি এইরকম দেয় তাহলে আমার অ্যান্সার এইটা। প্রশ্ন যদি এইরকম দিত তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা, তাই না? এই প্রশ্নটা দিলে আমার অ্যান্সার হচ্ছে এইটা, আর এই প্রশ্নটা দিলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। এখন দুইটা কোশ্চেন এক করে দিছে। যখনই দুইটা কোশ্চেন এক করে দিবে তখন আপনি কি করবেন দেখেন, যখনই দুইটা কোশ্চেন আপনার এক করে দিবে তখন আপনি কি করবেন, তখন আপনি এইটা বাইর করেন, এটা পাইছেন কত এই, আর এইটা বাইর করেন, এটা পাইছেন কত এই। এখন দেখেন তো এই দুটার মধ্যে কমন উপাদান কি আছে, মানে ইন্টারসেকশন। এই দুইটারে আপনি প্রথমে এইটা এটার মতো করে বাইর করবেন। যদি এই কোশ্চেনটা শুধু দিত আপনি কি পারতেন না? পারতাম। এই প্রশ্নটা দিলে এটাও কি আমি পারতাম না? পারতাম। এলে আমরা যখন দুইটা এক করে দিচ্ছে এরকম করে, এগুলো আমরা টাইপ 7-এ আরো শিখবো। এরকম করে দিছে এটা বের করলাম, এরকম করে দিছে এরকম বের করলাম। এখন এই দুইটার ভিতর দেখেন তো কমন উপাদান আছে কি? কমন উপাদান আছে শুধু 3। তাহলে ফাইনালি এটার অ্যান্সার কত? 3। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমাদের গল্প কি, যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে, এরকম দুইটা একসাথে করে দিবে, আপনি এইটা এটার মতো করে বের করেন, এইটারে এটার মতো করে বের করেন। করছেন, করার পর এই দুটার ভিতর দেখবেন কমন উপাদান কি আছে। এদের কমন উপাদান আছে কত? 3। মানে এ ইন্টারসেকশন বি করছি। এইটা যদি হয় এ, এটা ধরলাম বি, তার মানে কি এ ইন্টারসেকশন বি। তার মানে এই ধরনের যখনই কোনো কোশ্চেন আসবে আপনার গল্প খুব সোজা, এটারে এটার মতো করে বের করবেন, এটারে এটার মতো বের করবেন। তারপর দেখবেন এই দুটার ভিতর কমন উপাদান কি আছে, যেটা কমন উপাদান আছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 8 ডান। এইরকম ম্যাথ আমরা টাইপ 7-এ আরো করবো আজকে আমি এগুলো ইনশাল্লাহ সবাই ক্লিয়ার করেই ছাড়বো। এগুলা আজকে এগুলোই শুধু পড়াবো। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি? হ্যাঁ, যেটা কমন শুধু সেটা নিতে হবে। আমরা টাইপ 7 এগুলোর আরো বিস্তারিত শিখবো। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এই ম্যাথ আমরা টাইপ 7-এ আরো বিস্তারিত শিখবো। আজকে আমি শুধু বললাম লাস্ট পর্যন্ত ক্লাসটা করে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এগুলা এই ধরনের কোশ্চেন পরীক্ষায় বারবার আসে, কারো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। লাস্ট পর্যন্ত শুধু ক্লাসটা করেন। আমি কি এখনো বলছি আলোচনা শেষ? এই আলোচনা চলবে আজকে, অনেকক্ষণ চলবে। আচ্ছা, এবার আসেন টাইপ 9। টাইপ 9 হচ্ছে ফিবোনাচ্চি ধারা। আমি কিছু জিনিস আগে লিখে দিচ্ছি, সবাই এই জিনিসগুলো একটু খাতায় লেখেন, তারপর হচ্ছে আমি বিস্তারিত বলে দিচ্ছি। আচ্ছা, সবাই এবার একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের এবার আলোচনার বিষয় হচ্ছে ফিবোনাচ্চি ধারা, মানে ফিবোনাচ্চি সিরিজ জিনিসটা কি।
এটা গঠন প্রক্রিয়াটা শুধু মনে রাখতে হবে, পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। পরপর দুইটি সংখ্যার যোগফল, আমি একটা সিরিজ লিখলাম, দেখেন পরপর দুটি সংখ্যা কি কি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে 0 আর 1 এর যোগ করলে আপনি কি পাচ্ছেন 1। তাহলে পরপর দুইটা সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যার সমান। পরপর দুইটা সংখ্যার যোগফল, তাহলে পরপর দুইটা সংখ্যা কি, একটা 0 আর একটা হচ্ছে 1। তাহলে 0 আর 1 এর যোগ করলে আমি কি পাচ্ছি পরবর্তী সংখ্যা। অনুরূপভাবে এই দুইটা সংখ্যারে যদি নেন, 1 আর 1 যোগ করলে পাচ্ছেন কি 2। যদি আবার এই দুইটা সংখ্যারে নেন, 1 আর 2 যোগ করলে পাচ্ছেন কত 3। আবার যদি এই দুইটা সংখ্যারে নেন, 2 আর 3 যোগ করলে পাচ্ছি কত 5। তার মানে ফিবোনাচি সংখ্যা বা ফিবোনাচি ধারা, এটার কন্ডিশনটা কি, পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে সিরিজটা আমি কিভাবে লিখলাম, যদি 0,1 লিখি তাহলে পরেরটা হবে কত, 0 আর 1 যোগ করলে কত 1। তাহলে এই দুটার আবার যোগ করলে পরেরটা পাবো, 1 আর 1 যোগ করলে পাবো কত 2। আবার এই দুটার যোগ করলে পরেরটা পাবো, 1 আর 2 যোগ করলে কত 3। আবার এই দুটার যোগ করলে পরেরটা পাবো, 2 আর 3 যোগ করলে কত 5। আবার 3 আর 5 যোগ করলে পাবো পরেরটা, পাইলাম 8। তাহলে 5 আর 8 যোগ করলে পাবো পরেরটা, পাইলাম কত 13। 8 আর 13 যোগ করলে পাবো পরেরটা 21। আবার 13 আর 21 যোগ করলে পাবো পরেরটা 34। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে ফিবোনাচি সিরিজ গঠনের প্রক্রিয়াটা কি, পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? এতটুকু যদি সবাই বুঝে থাকেন লেখেন বি ডান, মানে বেসিক ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান। এবার আমি ম্যাথের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দিতেছি, একদম সোজা ম্যাথ, না পড়ার মতো কিছুই না। সবাই একটু ফিডব্যাক দেন তো, বি ডান হয়েছে নাকি। আচ্ছা, সবাই একটু বিডান লিখতে থাকেন, ততক্ষণ আমি একটু জাস্ট 1 মিনিট কথা বলি নেই। এটা তো তাহলে আমরা বুঝছি। আচ্ছা, আপনাদের এখন পর্যন্ত সেটের আমি কি কি পড়াইছি, টাইপ 1, 2, 3, 4 এটা হচ্ছে পড়ানো হয়ে গেছে। 5 পড়াচ্ছি আজকে, আমি টাইপ 7 পড়াবো, টাইপ 9 পড়াবো। তাহলে আমাদের টোটাল টাইপ কয়টা, 1 থেকে 9টা। 1, 2, 3, 4, 5, 7 আর 9 পড়ালে আমাদের বাকি থাকবে কি 6 আর 8। এই দুইটা টাইপ বাদে বাকি সবগুলা কিন্তু আমাদের শেষ। 1, 2, 3, 4 তো পড়ানো হয়ে গেছে, 5 পড়াবো, 7 পড়াবো, আজকে আমি 9ও পড়াবো। তাহলে এই যে টাইপগুলা পড়াইলাম, শুধু দুইটা বাদ থাকবে। সবগুলা টাইপ একসাথে সবাই পড়ে একটা সুন্দর করে ক্লাস নোট করবেন, কারণ সেটটা খুব ইম্পর্টেন্ট। বুধবার দিন আপনাদের খুব সম্ভবত আমি ক্লাস নেব না, কারণ বুধবার দিন হচ্ছে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী, 17ই আগস্ট। গত বছর 2021 সালে 17ই আগস্ট আমার বাবা মারা গেছেন। বুধবার দিন আমি এখন মতো শিওর না আমি ক্লাসটা নেবো কি নেবো না, না নেওয়ার সম্ভাবনাই বেশি। যদি বুধবার দিন ক্লাস নেই তো ভালো, আর যদি না নেই তাহলে আপনাদের পরবর্তী ক্লাস হবে শনিবার। শনিবার মানে আপনারা অনেক বড় সময় পাচ্ছেন। যদি আমি বুধবার দিন ক্লাস না নেই তাহলে শনিবার দিন আমাদের সেটের লাস্ট ক্লাস হবে, আর বুধবার দিন পরে তো বুধবার দিনই লাস্ট ক্লাস। আপনি ধরে নেন বুধবার দিন মেবি ক্লাস আমি নেব না, তাহলে শনিবার দিন যদি ক্লাস হয় তাহলে তার আগে এই যা পড়াইছি, এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবগুলোর উপর একটা নোট করে গ্রুপে পোস্ট করবেন। তাহলে আপনার লাভটাকে আপনার সেটটা খুব সুন্দর করে পড়া হয়ে যাবে। সেট থেকে কিন্তু 1 মার্ক পরীক্ষা আসবে সাধারণত। আচ্ছা, তাহলে এবার আসেন ভাই আমরা 9 নম্বর ম্যাথটা দেখি। আর বুধবার পড়াইলে তো পড়াইলামই, ধরে নেন না পড়ানোর চান্স বেশি। 9 নম্বর কোশ্চেন কি বলছে, নয় নম্বরে বলছে a is equals to x, যেন x হচ্ছে ফিবোনাচি সংখ্যা, ফিবোনাচি সংখ্যা এবং x স্কোয়ার লেস দেন 64। এত হলে পি অফ এর উপাদান কতটি? আচ্ছা ভাই, খুব ভালো কথা। আমাদের প্রথম গল্প ছিল কি, এই যে এক্স স্কোয়ার লেস দেন 64, আমরা এই এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 যদি থাকে এটাকে এক্স বানাবো, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। তাহলে এক্স স্কোয়ার 64 মানে কি 8 স্কোয়ার, তার মানে কি এক্স লেস দেন 8। এই পর্যন্ত কি সবাই আমরা বুঝছি? তার মানে কি এক্স এর মান 8 থেকে ছোট। এইবার আপনি দেখেন আগের ব্যাথগুলোতে কি বলছে, এক্স এর মান 8 থেকে ছোট, তখন এক্স এর পরিচয় ছিল কি এক্স একটা স্বাভাবিক সংখ্যা। তখন আপনি এক্স এর মান 8 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা নিছেন কি 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? যদি আপনার পরিচয় থাকতো এক্স যেন এক্স বিলংস টু এন, এই একই ম্যাথে, তাহলে আপনি মানগুলো নিতেন কি এক্স এর মান 8 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা, 8 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4, 5, 6, 7।
আচ্ছা, কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে কি এক্স হচ্ছে আমার একটা ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যার আমি কন্ডিশন শিখছি কি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, তাই না? এই শিখছি। আচ্ছা, তাহলে এক্স এর মান 8 থেকে ছোট, 8 থেকে ছোট এরকম ফিবোনাচ্চি সংখ্যা কোনগুলা? এগুলা। 8 থেকে ছোট এরূপ ফিবোনাচ্চি সংখ্যা কোনগুলা? এই যে এগুলা। আর যদি এখানে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 64 দিত তখন কিন্তু আবার হইতো এগুলা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 64 দিত তখন কি এক্স লেস দেন ইকুয়াল 8, তখন কিন্তু এই মানগুলো সব হইতো। আর যেহেতু বলছে এক্স স্কোয়ার লেস দেন 64, তাহলে এই মানগুলো হচ্ছে আমার ফিবোনাচ্চি সংখ্যা। আচ্ছা, এখন এখানে পরীক্ষায় সবাই যে ভুলটা করবেন, ম্যাক্সিমামই এই জায়গায় উপাদান নিবে এরকম 1 2 3 4 5 6টা, এন এর মান 6 নিবে। এন এর মান কিন্তু 6 নিলে অঙ্কটা হবে না, কারণ আমরা সেটের অপারেশনে শিখছি কি সেটের উপাদানগুলো লেখার সময় প্রত্যেকটা উপাদানকে একবার লিখতে হবে, কোনো উপাদানকে একাধিকবার লেখা যাবে না। তাহলে এই যে কি 0 1 1, তার মানে কি 0 1 2 3 5, এই যে দুইবার 1 আছে আমি নিতে পারবো কয়বার? একবার। যদি 1 থাকতো 3 বার তাইলেও নিতে পারতাম কয়বার? একবার। 1 যদি থাকতো 10 বার তাইলেও নিতে পারতাম কয়বার? একবার। তার মানে আমরা সেটের পার্ট 1-এ বেসিক অপারেশনে শিখছি কোন উপাদানকে একাধিকবার নেওয়া যাবে না, একবারই নিতে হবে। তাহলে আমার উপাদান কিন্তু এইটা। তাহলে উপাদান কটা? 1 2 3 4 5টা, তার মানে n এর মান 5। তাহলে p অফ এর উপাদান সংখ্যা তো 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স 32টি। সবাই কি আমার কথা বুঝছেন? এটার পাশে লেখেন বি কেয়ারফুল। কেউ যদি এই জায়গার 1 2টা নেন তাহলে n এর মান 6 হবে, তাহলে কিন্তু অঙ্ক হবে না। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আমি আবারও রিপিট করতেছি, সেটের পার্ট 1 ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন। ওখানে আমি সেটের অপারেশন খুব বিস্তারিত আলোচনা করছি। যদি এক্স স্কোয়ার লেস দেন 64 হলে কি হয়, এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 64 হলে কি হয়, গ্রেটার দেন হলে কি হয়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। আমরা টাইপ 7-এও এই টাইপেরই অনেক আলোচনা আবার করবো এখন। সবাই লেখেন টাইপ 5 ডান। টাইপ 5-এ 10টা অঙ্ক আছে, 10টা ম্যাথ সবাই খুব মনোযোগ সহকারে করবেন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। হুবহু তো আর আসবে না। টাইপ 1-এর কেস 1-এর 11 আগামী ক্লাসে আমি সব বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আগামী ক্লাসে আমাদের পড়া হচ্ছে 30 মিনিটের। আগামী ক্লাসে যার যেখানে সমস্যা আছে আমি এই কারণে সবাই করতে বলছি। সবাই সবগুলো টাইপ করবেন যেগুলো আমি পড়াইছি। আপনার তো 5 পর্যন্ত নিতে হবে। কেন? আপনি এক্স এর মান 8 থেকে ছোট এর ফিবোনাচ্চি সংখ্যা নিতে হবে। এই কারণে আমরা নিছি 0 1 2 3 5। 5 + 3 = 8। আপনি তো স্টপ করে দিছে যে 8 এর থেকে ছোট মানগুলো নিতে। আপনার ফিবোনাচ্চি সিরিজটা কি 0 1 2 3 5 8 13 21, এই জায়গায় আপনি লিমিট দিয়ে দিছে কি 8 এর থেকে ছোট। এই কারণে 5 নিতে পারবো। টাইপ 1-এর কেস 1-এর 11 নম্বর, এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো, সমস্যা নাই। সবাই হচ্ছে যেই কয়টা টাইপ আমি করাবো এগুলো সবগুলো নোট করেন। কারো কোথাও সমস্যা হলে এটা আমাকে কমেন্টসে লিখে দিন, আমি এটা পোস্ট দেবো না, ওখানে আমি দেখাই দেবো না। কারণ আমি এখন মতো যেই কয়টা চ্যাপ্টার পড়াইছি এর মধ্যে সেটটা একটু বেশি বেসিক নির্ভর চ্যাপ্টার। সূচক, ধারা, লগারিদম, সেট, এই 4টার ভিতর সেটে একটু বেসিক আলোচনা বেশি। আচ্ছা, টাইপ 5 ডান। এবার আসেন টাইপ 7। টাইপ 7 আচ্ছা ভাইয়া, টাইপ 7টার পাশে লেখেন ইম্পর্টেন্ট টু নো। এখান থেকে প্রশ্ন হচ্ছে প্রিলিতে আসার যতটুকু চান্স তার থেকে বেশি হচ্ছে এটা বেসিক। আমরা একটু বেসিকটা ক্লিয়ার হব, এই কারণে টাইপ 7টা আমরা শিখবো। এটা বোর্ড বইয়ের আলোচনা। টাইপ 7 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যে অনেক বেশি বিষয়টা তা না, কিন্তু এটা বেসিক আলোচনা, এটা আমাদের শিখতে হবে কারণ এগুলো ভবিষ্যতে রিটেনেও কাজে লাগে। টাইপ 7টার পাশে লেখেন সবাই ইম্পর্টেন্ট টু নো। সবাই টাইপ 7 ইতিমধ্যে পারবেন। আমি প্রথমে যেগুলো পারবেন সেদিক দিয়ে একটা অঙ্ক করাই। প্রথমে আসেন টাইপ 7-এর এক্সাম্পল নাম্বার 3। টাইপ 7 এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3 আমি একটু আগেই করাইছি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন এক্স বিলংস টু এন যেন x² > 9 এবং
এক্স কিউব লেস দেন 130। ভাই আপনারা আমি কি বলছি, যদি এই এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 দিত আপনারা কি লিখতেন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 স্কোয়ার, তার মানে কি এক্স গ্রেটার দেন 3। আচ্ছা এবার পরিচয় কি, এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে 3 থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যা কি কি 4 5 6 এরকম করে চলতে থাকবে। এবং তো ঠিক আছে, তাহলে আমরা কি এটা পারছি, এটা কি পারছি, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, তার মানে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 আমরা অলওয়েজ বলছি কি এটাকে এক্স এ নিয়ে নেব। তাহলে এক্স এর মান 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 4 5 6 এরকম করে চলতে থাকবে। আচ্ছা এক্স কিউব লেস দেন 130, এটার কি লেখা যায় 5.5 হোল কিউব। আচ্ছা লেখেন 5.5 হোল কিউব, তাহলে এক্স লেস দেন 5.5, তার মানে কি এক্স এর মান 5.5 এর থেকে ছোট, তাহলে 5.5 এর থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5। সবাইকে আমার কথা বুঝছেন, এক্স এর মান 5.5 এর থেকে ছোট, তাহলে 5.5 এর থেকে ছোট এমন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5। এবার আমি শিখেছিলাম কি এরকম দুইটা যখন পাবেন প্রশ্নে তখন কি এই দুটোর ভিতর দেখবেন কমন উপাদান আছে কি কি, এই দুটোর মধ্যে কমন উপাদান কি 4 আর 5 না, তার মানে অ্যান্সার কত 4,5। সবাইকে আমার কথা বুঝছেন, আমি একটু আগে তো এইটাই করাইলাম, একটু আগে কি আমি এইটাই করাইছি না, তাহলে আমরা কি সবাই বুঝছি। তাহলে এই ধরনের কোশ্চেন দিলে এটারে আপনাকে যখন বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এইটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, কথা কি আমার বুঝছেন। তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি, আরো সহজ করে লেখেন তালিকা পদ্ধতিতে প্রকাশ, লেখেন সহজ প্রকাশ। সহজ প্রকাশ মানে কি, আপনার প্রশ্নটা এরকম করে দেয়া আছে, উত্তরটা কি খুব সিম্পল বেরিয়েছে না, তার মানে সোজা সরল যদি উত্তর চায় সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আপনার তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি খুব সিম্পল প্রকাশ, মানে সোজা প্রকাশ। তাহলে 4,5 এটা কি ইজি প্রকাশ না, তাহলে যখন সহজ করে প্রকাশ হয় এটার নাম তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর যখন কঠিন করে কোনো কিছুর প্রকাশ করা হয় সেটারে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আপনি কি আমার কথা বুঝছেন, তার মানে সোজা সরল মানুষ হলে সে হলো তালিকা পদ্ধতি, আর যদি পেছানো মানুষ হয় এই যে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130, এটাকে একটু পেছানো না, এই পেছানোটার মানে হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর সহজ মানে হচ্ছে তালিকা পদ্ধতি। আমার কথা কি সবাই বুঝছেন, তার মানে অনেক সময় আপনাকে সেট গঠন পদ্ধতিতে দিয়ে বলবে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে সহজ করে প্রকাশ করো, অনেক সময় তালিকা পদ্ধতিতে দিয়ে বলবে এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে সোজা করে দিছি এটারে কঠিন করে প্রকাশ করো। আরেকটা এক্সাম্পল দেখাই, তারপর একটু ফিডব্যাক নিয়ে আরো একটা দেখাবো। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, দুইয়ে কি বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। দুইয়ে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন কি, এক্স বিলংস টু এন যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, 6 এর গুণিতক। আচ্ছা এখানে দুইটা কোশ্চেন দিছে, এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক, আর একটা দিছে কি 6 এর গুণিতক। তাহলে 36 এর গুণনীয়ক গুলো যদি আমরা বের করি 1 2 3 4 6, 1 2 3 4 6 9 12 9 12 9 12 18 36, এই গুণনীয়ক কিভাবে বের করে এটা আমরা হচ্ছে আগামী ক্লাসে শিখবো টাইপ 8-এ, ঠিক আছে, টাইপ 8-এর আলোচনা, এই কারণে আমি এটা আজকে আর বিস্তারিত দেখাচ্ছি না। তাহলে এক্স 36 এর গুণনীয়ক এটা আমরা বের করলাম, আবার 6 এর গুণিতক, আমরা জানি কি গুণিতক মানে কি নামতা, 6 এর নামতা মানে কি 6 12 18 24 30 36 এরকম করে চলতে থাকবে। আচ্ছা খুব ভালো কথা, তাহলে আমাদের গল্প কি, গুণনীয়কটা বলছে এক্স 36 এর গুণনীয়ক, বাইর করলাম গুণনীয়ক, আবার বলছে 6 এর গুণিতক, বাইর করলাম 6 এর গুণিতক। এইবার আমার কাজ কি, এই দুটার মধ্যে কমন উপাদান দেখা, তাহলে দেখি তো দুটার মধ্যে কমন উপাদান আছে কি কি, এই দুটার মধ্যে কমন উপাদান আছে কি কি 6 12 18 36, তাহলে অ্যান্সার কত 6 12 18 36। সবাইকে আমার কথা বুঝছেন, তাহলে আপনাকে যদি কখনো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে আপনার কাজ হচ্ছে কি, যেই দুইটা কোশ্চেনের কন্ডিশন দেওয়া আছে আলাদা আলাদা, প্রত্যেকটার আলাদা করে বাইর করেন, 36 এর গুণনীয়ক বাইর করবেন, 6 এর গুণিতক বাইর করবেন, বা এক্স স্কোয়ার গ্রেটার দেন যদি 9 দেওয়া থাকে, এক্স কিউব লেস দেন 130 দেওয়া থাকে, তাহলে আপনি আপনার মধ্যে করে এক্স এর দুইটা ভ্যালু বের করবেন, তারপর দেখবেন দুইটার ভিতর কমন উপাদান আছে কি, যা কমন উপাদান আছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন লেখেন তো অল ডান। আমি আরো একটা এক্সাম্পল করবো, সেটা একটু কঠিন এক্সাম্পল। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আমার ধারণা এখন মনে হয় আমাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন অল ডান।
এই পদ্ধতি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন অল ডান। আচ্ছা, অলরাউন্ড হলে খুব ভালো কথা ভাইয়া। এইবার আমি যেই ম্যাথটা করাবো এটা এক্সট্রিম কঠিন ম্যাথ। এত কঠিন ম্যাথ প্রিলিতে দেওয়া উচিত না, তারপর আমরা একটু শিখি, যেহেতু আমাদের তো অনেক সময় আছে, আমরা একটু কঠিনের চ্যালেঞ্জও নেই, ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 5, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমার মনে হয় না এত প্যাসের অঙ্ক প্রিলিতে দিবে, কথা বুঝছেন? তারপর আমরা একটু শিখি। 5 নম্বর কোশ্চেনের পাশে লেখেন এক্সেপশনাল কোশ্চেন। এক্সেপশনাল লিখছেন? আচ্ছা, 5 নম্বরে কি বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন x বিলংস টু z যেন x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 36। আচ্ছা, খুব ভালো কথা। আমরা ভাই প্রথমে কি বলছি, এইটা মানে কি x স্কয়ার গ্রেটার দ্যান 5, তাহলে আমি এটা লিখতে পারি কি x স্কয়ার গ্রেটার দ্যান 2.5 হোল স্কয়ার, তাহলে বা x গ্রেটার দ্যান 2.5। এই পর্যন্ত কি ঠিক আছে? x গ্রেটার দ্যান 2.5। আচ্ছা, এর পরের কন্ডিশনটা কি বলছে? x কিউব লেস দ্যান 33, 3.5 হোল কিউব, তার মানে কি x লেস দ্যান 3.5। আচ্ছা, এইবার একটু ভেজাল আছে। ভেজালটা কি? আপনার এতক্ষণ পর্যন্ত যখন কন্ডিশন দিছে তখন কি লিখছিল? x এর মান 2.5 এর থেকে বড়, তাহলে 2.5 এর থেকে বড় এরকম সবসময় কন্ডিশন দিচ্ছিল কি x বিলংস টু n। 2.5 এর থেকে বড় এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 3, 4, 5, 6 এরকম করে চলতে থাকবে, তাই না? আচ্ছা, x এর মান 3.5 এর থেকে ছোট, 3.5 এর থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1, 2, 3 এই ছিল। যদি আপনারা কন্ডিশন দিত x বিলংস টু n, মানে x এমন একটা স্বাভাবিক সংখ্যা, এই কথাই এতক্ষণ বলছে, তখন আপনার কন্ডিশন ছিল কি স্বাভাবিক সংখ্যা তো কখনোই ঋণাত্মক সংখ্যা আসবে না। 1 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম চলবে। তখন x এর মান 2.5 এর থেকে বড়, 2.5 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কত? 3, 4, 5 এরকম করে চলতে থাকবে। আচ্ছা, আর x এর মান 3 থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যাগুলোর ক্ষেত্রে কি 1, 2, 3। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার একটু প্যাচ দিছে কি x বিলংস টু z, মানে x হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে আমরা তো গত ক্লাসে শিখছি কি, আপনার কাছে কোনো টাকা নাই এটাও হইতে পারে, আপনার কাছে টাকা আছে এটাও হইতে পারে, আবার আপনার ঋণগ্রস্ত এটাও হইতে পারে, তাই না? তার মানে যখন আপনার পূর্ণ সংখ্যা বলবে তখন কি আপনার ধনাত্মক মান হইতে পারে, 0 হইতে পারে, ঋণাত্মক মান হইতে পারে। তার মানে বইলা দিছে x এর মান 2.5 এর থেকে বড় এরকম পূর্ণ সংখ্যা। আচ্ছা, x এর মান 2.5 এর থেকে বড় পূর্ণ সংখ্যাগুলো কি কি? 3, 4, 5 কথা সত্য, কিন্তু এই যে একটু প্যাচ আছে। আপনারা কন্ডিশন দিছিল কি রে ভাইয়া? x স্কয়ার গ্রেটার দ্যান 5 না? x স্কয়ার গ্রেটার দ্যান 5 দিছে, তাহলে আপনি যদি 3, 4, 5 3 এর স্কয়ার করেন সেটা কি 5 এর থেকে বড়, 4 এর স্কয়ার করলে এটাও 5 এর থেকে বড়, 5 এর স্কয়ার করলে এটাও 5 থেকে বড়। কেন? -3 এর স্কয়ার করলে তো এটা 5 থেকে বড়। -3 মানে কি? 9। -4 এর যদি স্কয়ার করেন এটা মানে কত? 16। তার মানে আপনি যখন আপনারা বলছে এটা একটা পূর্ণ সংখ্যা, খুব মনোযোগ সহকারে বুঝেন, যখন আপনারা বলবে এটা একটা পূর্ণ সংখ্যা তখন আমার x এর মান কি 2.5 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে কি 3, 4, 5 এগুলো আমি যেমন নেব তেমনই ভাবে আমি তো এই ঋণাত্মক মানগুলো নিতে পারবো না?
এই যে -3 নিতে পারবো, কারণ -3 যদি আপনি বসান সেটা কি 9, 9 কি 5 থেকে বড় না? -4 যদি বসান 16, সেটা কি 5 থেকে বড় না? -5 কি 5 থেকে বড় না? কিন্তু ভাই আপনি কিন্তু -2 নিতে পারবেন না, কারণ -2 নিলে কিন্তু আবার 4 হয়, সেটা কিন্তু 5 থেকে বড় না। তাহলে আমরা যে ধনাত্মক সংখ্যাগুলো পাচ্ছি এগুলোর কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো আমরা নিতে পারতেছি। আমি কি বুঝাইতে পারছি? যদি আপনি এখানে 6 নিতেন, 6 মানে কি 6 মানে কি 36, 5 থেকে বড়। -6 মানে কি 36, সেটাও তো 5 থেকে বড়। তাহলে আমরা যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য কিন্তু এই কন্ডিশন ফিল আপ হচ্ছে, তার মানে এইটার জন্য মান কিন্তু এগুলো সব। অনুরূপভাবে এই জায়গায় বলছি কি x এর মান 3.5 থেকে ছোট, তাহলে 3.5 থেকে ছোট এরকম পূর্ণ সংখ্যাগুলো কি কি? 3.5 থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলো কি কি হইতে পারে? 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, কেন 0 তো হইতে পারে। আপনি যদি এখানে 0 বসান, 0 কি 3.5 থেকে ছোট না? আপনি যদি -1 বসান, -1 কি 3.5 থেকে ছোট না? -2 বসান, -3 বসান, -4 বসান, -4 তো 3.5 এর থেকে ছোট। আমার কথা কি সবাই বুঝছেন? এখন এই দুইটার ভিতর কমন উপাদান আছে কি কি দেখেন। কমন উপাদান আছে -4, -3, তারপর হচ্ছে +3, তার মানে ফাইনালি আনসারটা হচ্ছে -4, -3, +3 এরকম করে চলবে। এখন পরীক্ষায় আলটিমেটলি যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, আপনার পক্ষে তো এটা বেসিক দিয়ে পারা সম্ভব না, কোনোদিনই পারা সম্ভব না। তাহলে আপনি কি করবেন? এমসিকিউ সিস্টেমে শিখিয়ে দেয়। এইটা তো আমার পুরো বেসিক, তাই না? আচ্ছা, আমরা এই বেসিকটা অ্যাপ্লাই করে পিলিতে এমসিকিউতে এই ধরনের কোশ্চেন আসা উচিত না, আমার ধারণা আসবেও না। কোনো কারণে যদি দিয়ে দেয় আপনাকে তো এরকম 4টা অপশন দিবে, তাই না? আপনি যে এই কাজটা করবেন, এই -4 রে এখানে বসালে কি আসে? -4 স্কয়ার। -4 স্কয়ার মানে কি 16, 16 কি 5 থেকে বড়? আবার -4 কিউব, -4 কিউব মানে কি -64, -64 কি 36 থেকে ছোট। তখন আপনি এরকম প্রত্যেকটা অপশন এই দুইটা কন্ডিশনে বসাবেন, বসায় দেখবেন দুইটার জন্য কি সে সাপোর্ট করে কিনা। যদি দুইটার জন্য সাপোর্ট করে তখন সেটাই আপনার অ্যান্সার। তার মানে পরীক্ষায় যদি x বিলংস টু z দেয়, আমার ধারণা এমসিকিউ পরীক্ষায় দেবে না। কোনো কারণে যদি দেয় আপনি অপশন টেস্ট করে করবেন। এই যে 3 যদি বসান, 3 স্কয়ার মানে কি? 3 স্কয়ার মানে হচ্ছে কি 9, 9 কি 5 এর থেকে বড়। আবার 3 কিউব মানে কি 27, 27 কি 36 থেকে ছোট। তার মানে আপনি তখন অপশন চেক করে প্রত্যেকটা অপশনের মানে এরকম দুইটা কন্ডিশনে বসাবেন। দুইটা কন্ডিশন যার জন্য ফুলফিল হবে সেই হচ্ছে আমার অ্যান্সার। এটার পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। আর যদি কোনো কারণে আসে কখনই আগে করবেন, এটা পরে করবেন। এটা শুধু বোর্ড বইয়ের ম্যাথ দেখে আমি করাইলাম। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 7 ডান। 5 নম্বর এই ধরনের ম্যাথ আসলে রিটেনে আসতে পারে, এটা প্রিলিতে কোনো অবস্থাতে আসা উচিত না এবং লজিক্যালও না। সবাই একটু ফিডব্যাক দেন টাইপ 7 কি ডান হয়েছে কিনা। সবাই টাইপ 7 এর হোমওয়ার্কগুলো বাসায় করবেন। টু 2.5 এর স্কয়ার করলে তো পাস হবে না রে ভাই। আমি এটা অ্যাজাম্পশন মান লিখছি যে ফ্র্যাকশন যখন নেব তখন 0.5টা অতিরিক্ত নেব, আমরা তার এক্সাক্ট ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না, এর জন্য এটা হচ্ছে অ্যাজাম্পশন মান। আচ্ছা, এই পর্যন্ত থাকলে আজকে এই পর্যন্তই থাকুক আমাদের। তাহলে সেটে আমি কি কি পড়াইছি আমি বলে দিচ্ছি। টাইপ 1 থেকে 5 পড়ানো হয়েছে, টাইপ 1 থেকে 5 আর টাইপ 7, এই 6টা টাইপ পড়ানো হয়েছে। আর 3টা টাইপ বাকি আছে, একটা হচ্ছে টাইপ 6, টাইপ 8, টাইপ 9। এই জায়গায় 8টা মাঝে মাঝে আসতে পারে, 6 আর 8 খুবই লেস ইম্পর্টেন্ট। এই 3টা টাইপ আমাদের আগামী ক্লাসে পড়াবো। টাইপ 1 এর 18 নম্বর যে ম্যাথটা, এই যে এইটা অনেকেই বোঝেন না এটা কি, এটা আমি আগামী ক্লাসে বলে দেবো। আর সবাই এই 6টা টাইপ খুব ভালো মতো নোট করবেন। আপনাদের পরবর্তী ক্লাস বুধবার দিন না হওয়ার চান্সই বেশি, আমি এটা জানিয়ে দেবো কালকে বা পরশু। আমরা শনিবার দিন যদি লাস্ট ক্লাস নেই, সেদিন যদি কারো কোনো সেটের প্রিভিয়াসের ক্লাসে কোনো প্রবলেম থাকে
আমি একটা স্ট্যাটাস দেবো, ওই স্ট্যাটাসে কমেন্টস করবেন যে আমি এই জায়গাটা কম বুঝি। আমরা আগামী ক্লাসের আলোচনা খুব বেশি একটা আলোচনা না, ওইটা আমরা আগামী ক্লাসে কইরা প্রবলেমগুলো বলে দেবো। আমি এখন পর্যন্ত যে 4টা চ্যাপ্টার পড়েছি, সূচক, ধারা, লগারিদম, সেট, এর ভিতর সেটেই কিন্তু বেসিক আলোচনা বেশি, যদিও চ্যাপ্টারটা ছোট। সবাই একটু মনোযোগ সহকারে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ক্লাস করে একদম প্রপারলি শনিবার দিন নোটটা করবেন, যাতে আপনার কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে শনিবার দিনের ক্লাসেই আগেই জানাইতে পারেন। মানে আমি যে স্ট্যাটাসটা দেবো ওখানে সবাই কমেন্টস করে জানাবেন যে ভাইয়া টাইপ 1-এর এটা পারি না বা টাইপ 3 এটা পারি না। আমাদের শনিবার দিনের ক্লাসটা খুবই ছোট, বেশিক্ষণ লাগবে না, আমি প্রবলেমগুলো বলে দেবো যাতে আমাদের সেটে কোনো প্রবলেম না থাকে। আর বেঞ্চিত্রের ক্লাসও আলাদা, লেকচার শিটও আলাদা, সেটের সাথে বেঞ্চিত্রের ক্লাসের কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝতে পারছি? আর যাদের একটু গ্রেটার দ্যান, লেস দ্যান, কম বোঝেন, তারা ভয় পাওয়ার কিছু নেই। আমরা সেট শেষ করে অসমতা পড়বো, অসমতা পড়লে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়তেছি যাতে আপনার কোনো কিছুতেই ঝামেলা না থাকে। এখন মৌলিক সংখ্যা একটু কম বোঝেন, মৌলিক সংখ্যার উপরে তো একটা আলাদা আমরা ক্লাসই নেব। তাহলে এখন আমি যদি মৌলিক সংখ্যা বিস্তারিত বলতে যাই, আমার 1 ঘন্টার ক্লাস, সেটা তো আমার এই 2 মিনিটের আলোচনার দরকার নেই। কম বোঝেন, এটা মৌলিক সংখ্যার ক্লাস, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মানে ম্যাথের একটার সাথে আরেকটার কিছুটা সম্পর্ক আছে, এই জন্য ভয় পাবেন না। লাস্ট পর্যন্ত ঠান্ডা মাথায় ক্লাস করেন, ইনশাল্লাহ আমার ক্লাস যদি করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া অপশনে যদি ধনাত্মক ঋণাত্মক দুটোই থাকে তখন কি করবো? আপনি দুটো অপশনে চেক করবেন, ধনাত্মক ঋণাত্মক যেই অপশনে থাকুক, আপনি ধনাত্মক ঋণাত্মক সব ভুলে যান। এই যে সাগর, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার সূচকের পরীক্ষা আগামীকালকে, সূচকের পরীক্ষা আগামীকালকে মঙ্গলবার দিন। আপনার অপশনে ধনাত্মক ঋণাত্মক কি আছে দেখার কোনো দরকার নেই, যেই অপশনটা আছে ওই অপশনটা আপনি 2টা কন্ডিশনে চেক করতে হবে। যদি 2টা কন্ডিশনের জন্য সে ফুলফিল করে, মানে 2টার জন্য সে প্রশ্নকে সংজ্ঞায়িত করে, তাইলে সেটা অ্যান্সার। কথা কি বুঝতে পারছি? তাহলে একটা ফিডব্যাক দেন ফাইনালি, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আজকে পুরোটাই কিন্তু বেসিক ক্লাস ছিল, পুরো আলোচনাটাই বেসিক ভিত্তিক আলোচনা। সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। পরীক্ষা কখনো আমি একটু পরে স্ট্যাটাস দিয়ে জানাই দেবো। আর ভাইয়া কিছু কিছু চ্যাপ্টার একটু কঠিন, এগুলো আমাদের একটু ধৈর্য নিয়ে যদি ইনশাল্লাহ আমরা শিখি, আমরা পারবো, কেন পারবো না। সেট একটু কঠিন, সম্ভাব্যতা কঠিন, বিন্যাস নামাস কঠিন, কোনো কিছুই কঠিন। আপনি ঠান্ডা মাথায় ক্লাস করেন, ইনশাল্লাহ আমার কথা ঠিক মতো শুনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে নতুন ভর্তি হয়েছেন, মিস ক্লাসগুলো সব সিক্রেট গ্রুপে সিরিয়াল অনুযায়ী রেকর্ড রাখা আছে, আপনি ধীরে ধীরে ক্লাসগুলো করে নিলেই হবে। আচ্ছা, গুড, ফুল ক্লাস ডান। তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।